বাজারে ছোট ছোট পটলের সাইজের যে বেগুনগুলো হয় না, ওগুলো একদম খুঁজে পাচ্ছি না। অনেক দিন থেকে ইচ্ছে হচ্ছিল বেগুনের এই আইটেমটা রান্না করার জন্য। তো আজকে ভাবলাম চলো, খেতে যখন ইচ্ছে হচ্ছে, ছোট বেগুন পাইনি তাতে কি আছে, বড় বেগুন কেটেই ছোট ছোট সাইজ করে নেবো। তো সেই বড় বেগুন কেটে ছোট ছোট সাইজ করে আজকে বানিয়েছিলাম বেগুনের তেল ঝাল, কিন্তু সম্পূর্ণ নিরামিষ। আসলে পেঁয়াজ রসুন দিয়ে একটা বেগুনের তেল ঝাল হয়, বা বেগুন বাহার বলে যেটাকে, সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই নিরামিষ রান্নাটাও অনেক বেশি ভালো লাগে। আমরা যেদিন নিরামিষ খাই, সম্পূর্ণ নিরামিষ, মানে পেঁয়াজ রসুনও চলবে না বাড়িতে, সেদিন কিন্তু এই টাইপের আইটেমগুলো আমরা করে খেতেই পারি। আমার মনে হয় শুধু বেগুনের এই আইটেমটা হলে পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে, এতটাই মুখরোচক আর স্পাইসি ব্যাপারটার মধ্যে আছে, একদমই সাদামাটা নয়। তো চলো, আরো একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি লীনা, সকালবেলা ঘুম থেকে উঠে ছেলেকে খাইয়ে আবার টিফিন বানিয়ে ওকে 7:30টার মধ্যে স্কুলে পৌঁছে দিয়ে একটুখানি আমরা আড্ডা মারি, গল্প করি সব মা বাবারা মিলে। তারপরে বাড়ি আস্তে আস্তে 8:10-15 বেজে যায়। আর এসেই দেখো একদম নাইটি পরে লেগে পড়েছি সংসারের কাজে। এই দেখো কচু বসিয়ে দিয়েছি, ওপরে নুন ছিটিয়ে, এটা সেদ্ধ হতে থাকে। ওদিকে গতকালকের একটুখানি দুধ ছিল, সেটা গরম করে আমি এখন একটুখানি মুড়ি দিয়ে খেয়ে নেব। আর আজকের দুধটা আবার জাল দেওয়ার জন্য বসিয়ে দেবো, তাহলে দুধটাও জাল হতে থাকবে, আমার কচুটাও সেদ্ধ হতে থাকবে, আর ততক্ষণে আমার বাকি অন্যান্য কাজগুলো হয়ে যাবে। আর আজকের ওয়েদারটা দেখো, বাইরে প্রচণ্ড রোদ উঠেছে আর প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, গরমে মানে অসুস্থ লাগছে। আর এবার আমি একটুখানি মুড়ি দিয়ে দুধ দিয়ে খাবো। আর প্রদীপ একদমই খাওয়ার সময় পাইনি, আমাকে বললে তুমি খেয়ে নাও, আর আমি খেয়ে না নিলে না আমি আর পরে খাওয়ার টাইম পাবো না। তো ওই জন্য আমি খেয়ে নিচ্ছি, আর ও একটু পরে খাবে। তো বললো আমার জন্য তুমি রেখে দাও। তো সকালবেলায় ও একটুখানি ওই চা বিস্কুট এগুলো খেয়েছে, তো সেই জন্য আমি আর জোর করি না, ঠিক আছে তোমার কাজ শেষ করে তুমি খাওয়ার। এখানে দেখো ওদিকে সব রান্নাঘরে রান্না হচ্ছে, আর আমি এখানে বসে বসে মুড়ি আর দুধ খাচ্ছি, সঙ্গে শুনছি গান, যেটা আমার প্রত্যেক দিনের অভ্যেস। রান্না করতে করতে যতক্ষণ রান্না হবে ততক্ষণ আমার ঘরে গান চলবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে। এইবারে চলো একটা স্পেশাল রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা কিন্তু নতুন কোনো রেসিপি নয়, এটা প্রায় বাড়িতেই হয়ে থাকে, একদম পুরোনো দিনের একটা রান্না। অনেক আগের থেকে, ছোটোবেলা থেকে এই রান্না খেয়ে খেয়ে অভ্যস্ত হয়ে গেছি। তো অনেকদিন মাঝখানে রান্নাটা করা হয়েছিল না, তো ওই জন্য ভাবলাম কি চলো আজকে একটু রান্নাটা করি। আর এটা পেঁয়াজ রসুন দিয়ে মাঝে মধ্যে শীতকালে করা হয়েই থাকে, কিন্তু আজকে একদম সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করব। নিরামিষ দিনে তোমরা অবশ্যই ট্রাই করো রান্নাটা, আমার মনে হয় খুব ভালো লাগবে যদি না খেয়ে থাকো এরকম করে। আর কে কে আমার মতন করে ট্রাই করেছো সেটাও কমেন্টে জানাবে। তো সবার প্রথমে দেখো আমি বেগুনগুলো কিভাবে কেটে নিলাম, 4 টুকরো করে কেটে তারপরে বেগুনের দুপাশ থেকে একটু চিড়ে চিড়ে দিয়েছি, যেন মশলাগুলো বেশ ভালোভাবে যায়। আর এইখানে আমি একটুখানি শুকনো খোলায় গরম মশলা ভেজে নিয়েছিলাম, সেটাকে গুঁড়ো করে নিলাম, কারণ আমার ঘরে গরম মশলার গুঁড়োটা শেষ হয়ে গেছিলো। রান্না শুরুর আগে এক একদিন এক একটা মশলা আমি একটুখানি ওই ড্রাই রোস্ট করে একটু ঠান্ডা করে গুঁড়ো করে কৌটোয় ঢেলে নিই। আর এখন একদমই বাইরের যে প্যাকেট গুঁড়ো মশলা সেটা আমি অ্যাভয়েড করছি, চেষ্টা করছি অ্যাভয়েড করার। তোমরা সবাই জানো ওগুলোর মধ্যে কত রকমের কেমিক্যাল, কত কিছু উল্টোপাল্টার গুঁড়ো মেশানো থাকে। তো সেই জন্যই চেষ্টা করছি গোটা মশলা কিনে এনে বাড়িতে গুঁড়ো করে নেওয়ার। দেখো পয়সা দিয়ে তো সবই কিনতে হচ্ছে, তাহলে আমি শুধু শুধু গুঁড়োটা কেন কিনবো? মিক্সি আছে, সব আছে, হাতে তো আর বাড়তে হচ্ছে না, তো গুঁড়ো করে নিচ্ছি। অনেক বেশি আমার মনে হয় ব্যাপারটা হেলদি। আর এই যে এইটা দেখো রাঁধুনি, আমাকে প্রচুর ভিডিওতে প্রচুর মানুষ কমেন্ট করে, দিদি ভাই রাঁধুনি কি? এই যে জোয়ানের মতন দেখতে মশলাটা দেখতে পাচ্ছ, এটা দোকানে গিয়ে বলবে আমাকে রাঁধুনি দাও, তারপরে ফ্লেভারটা একটুখানি নাকে নিয়ে দেখবে। আর একটুখানি ড্রাই রোস্ট করে যদি গুঁড়ো করে বা শিলে বেটে নাও না, তরকারির ওপর যে কোনো মাছের ঝোল টোলের ওপরে ছিটিয়ে দাও, আমার মনে হয় একদম অন্য রকমের একটা ফ্লেভার আসে, খুবই ভালো লাগে রাঁধুনি। অনেকেই ব্যাপারটা আর কি আমাকে জিজ্ঞাসা করে, তো আমি আগের একটা ভিডিওতে ক্লিয়ার করেছিলাম, তাও অনেকেই আমাকে বলে। আর এইখানে দেখো আমি যেটা করলাম, 1 চামচ গোটা সর্ষে, 1 চামচ গোটা পোস্ত, আর তার সঙ্গে আমি ভাবলাম যে একটুখানি গোটা ধনে দেবো, কাঁচা ধনে দিয়ে ভাবলাম না, আমার তো ধনে জিরের গুঁড়ো করাই আছে, ওটা আর দিলাম না, ঠিক আছে, ওই 1-2 আর কি ধনে পড়ে গেছে। আর এর মধ্যে দিলাম বেশ খানিকটা পরিমাণে, প্রায় 3-4 চামচ পরিমাণে কোরানো নারকেল, তার মধ্যে কাঁচা লঙ্কা, একটু নুন আর জল দিয়ে ভালো করে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো আমি কী কী দিয়েছি, ওই যে পোস্ত, সর্ষে, কাঁচা লঙ্কা, তার সঙ্গে ওই যে 1/2 চামচ মতন রাঁধুনি দিয়ে দিলাম। আর সর্ষে পোস্ত তরকারিতে তোমরা একটুখানি রাঁধুনি মিক্সড করে বেটে সেই রান্নাটা করে দেখবে, একদমই অন্য রকমের একটা ফ্লেভার আসে, ভালো লাগে। সেটা মাছের ঝোলই করো, মানে মাছের ঝাল, বা এমনি সর্ষে পোস্ত দিয়ে যে কোনো তরকারি করো না কেন, একটু রাঁধুনি মিক্সড করে দেখবে, একটু অন্য রকমের টেস্ট আসবে বা অন্য রকমের ফ্লেভার আসবে।
আমি কিন্তু একটু পুরোনো দিনের বাংলা গান শুনতে খুব পছন্দ করি। একদম লাস্ট এই জিতের এই টাইমের যে সিনেমাগুলো বেরিয়েছিল এই গান, অথবা তার আগের একদম পুরোনো যে গানগুলো সেই গানগুলো শুনতে প্রচণ্ড ভালোবাসি আমি। আর হিন্দি গান, 90s-এর গান আমার মানে একদম প্রাণের গান বলতে পারো। আমি সবসময় ওই টাইপের গানগুলোই শুনি। আর যাই হোক, এখন রান্না বান্নায় আসি, তাই না? তো বেগুনের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে হলুদ, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতন চিনি, আর তার মধ্যে দেবো একটুখানি কাঁচা সর্ষের তেল আর একটুখানি নুন দিয়ে আমি বেগুনটাকে খুব ভালো করে মেখে নেবো, একদম বেশ সুন্দর করে, যেন ভালো করে নুন, চিনি, হলুদটা বেগুনের চারিপাশে লেগে লেগে যায়। আর চিনিটা কিন্তু মাস্ট ইউজ করতেই হবে বেগুনটা মাখার সময়, না হলে কিন্তু বেগুনের একটা কীরকম একটা ফ্যাকাশে টাইপের টেস্ট চলে আসবে, ভালো আসবে না। বেগুন ভাজার সময় আমি একটু চিনি ইউজ করি, তাহলে বেগুনের টেস্টটা একদম পারফেক্ট আসে। তো ওটাকে মেখে রেখে দিলাম। এদিকে আমার রান্নাঘরের হাঁড়ি ধরা রুমালগুলোকে আমি একটু ভাঁজ করে নিলাম। এগুলো প্রত্যেকদিন কাজ টাজ করে কেচে ওখানটায় মেলে দেওয়া, হয়তো শুকিয়ে গেছে। আর এদিকে কড়াই বসিয়ে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে তেল, কারণ রান্নাটা একটু তেল তেল হয়, একটু তেল ইউজ করলে ভালো লাগে। আর বেগুন ভাজতে কিন্তু বেশ ভালোই তেল লাগে, তো আমি মোটামুটি তেল দিলাম। তবে চিনি দিয়ে বেগুন মাখলে দেখবে তেলের পরিমাণটা একটু কম লাগে। তো দেখে বুঝতেই পারছো এতগুলো বেগুন আমি কিন্তু খুব বেশি তেল দিয়েছি সেটাও না, তারপরেও দেখবে বেশ খানিকটা তেল থেকেই যাবে। আর এদিকে আমার দেখো কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমার কত কাজ হয়ে গেল কচু সেদ্ধ করতে করতে, এই জন্য কচুটা আগে সেদ্ধ বসিয়ে দিয়ে আমি বাকি সব কাজগুলো করতে থাকি। তো কচুর আমি এদিকে জলটা ঝরিয়ে নিচ্ছি, আর ওদিকে বেগুনটা ভাজা হতে থাক। তো তোমাদেরকে আমি আজকে বেগুনের রেসিপিটা কিন্তু স্পেশালি খুব ভালো করে দেখাচ্ছি, আর তোমরা ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কার কেমন লেগেছে। আর এইদিকে দেখো যে বেগুন মেখেছিলাম সেই হলুদ আর চিনির মধ্যেই আমি কি করলাম, একটুখানি থেতো করা আদা দিলাম, তার মধ্যে যে ধনে জিরের গুঁড়ো দিলাম, আর একটু আবার হলুদ গুঁড়ো দিলাম, দিয়ে জল দিয়ে এটাকে একটা মিশ্রণ বানিয়ে রাখলাম। এইবারে বেগুনগুলোকে আগে তুলে নেব, তারপরে বাকি রান্নাটা করব। আর হ্যাঁ, এই মিশ্রণটার মধ্যে তোমরা চাইলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো, কালার পছন্দ করো যারা তারা, বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারো। আর আমরা তো ওটা অ্যাভয়েড করি একদমই, তো সেই জন্য দিলাম না। আর এবারে যেটুকু তেল থাকলো এর মধ্যে বাকি আর একটুখানি তেল দিয়ে এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কা, কালো জিরে আর একটা এলাচ আর কি মাঝখান থেকে ফাটিয়ে আমি ফোড়নে দেবো। এলাচটা দিলে ফ্লেভারটা আরেকটু স্ট্রং হবে, ভালো লাগে। আর একটু তেজপাতা দিলাম, দিয়ে এবার ফোড়নটা বেশ সুন্দর করে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে এই যে গুলে রাখা যে মিশ্রণটা সেটাকে দিয়ে দিলাম। এইটাকে আমি এখন ভালো করে কষবো যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। এই মশলাটা কিন্তু এরকমভাবেই দিতে হবে, তবেই রান্নার কিন্তু একটা অন্য রকমের টেস্ট আসবে। ওই একই রান্না একটুখানি এদিক ওদিক করলে কিন্তু টেস্টের ডিফারেন্স চলে আসে। তো এই গোলানো মিশ্রণটা প্লাস হচ্ছে সর্ষে পোস্ত বাটা সব কিছু মিক্সড করে যদি তুমি তেলের মধ্যে দাও, ওটা দেখবে একটা অন্য রকমের সেন্ট আসবে। আবার এরকমভাবে তেলের মধ্যে একটু কষিয়ে তেল তেল ছেড়ে আসলে তারপরে এই যে নারকেল, সর্ষে পোস্ত, রাঁধুনির মিশ্রণটা আমি দিয়ে দিলাম, এটার কিন্তু একটা আলাদা ফ্লেভার আসবে। আর এইদিকে আবার ঢেকে ঢেকে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে আমি এই মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে বেশ ছেড়ে ছেড়ে আসছে বা একটু তেল তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত এটাকে আমি কষতে থাকবো। তার মাঝখানে আমি বাকি রান্নাগুলো করতে থাকি, কচু শাকের সব কিছু রেডি করতে থাকি। তো চলো দেখতে থাকো। মশলাটা কষে গেলে পরিমাণ মতন জল দিয়ে দিলাম, কারণ আমার বেগুনের তেল ঝালটা কিন্তু একদমই শুকনো শুকনো হবে, তো সেই পরিমাণে আমি জলটা দিলাম। দিয়ে আর এদিকে আমি একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে বেটে নেব, কারণ আমার কচু শাক রান্না করতে হবে তার জন্য। তো ঝোলটা ফুটে গেলে আমি এদিকে ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম। তো এটা ফুটতে থাকুক, আর ওদিকে আমি কচু শাকের ছোলার ডালটা বেটে নিই। দেখো কত সুন্দর হয়েছে গ্রেভিটা, বুঝতেই পারছো একদম নারকেল দেওয়া রয়েছে, তো অনেক রকমের মশলার ফ্লেভার, তার সঙ্গে নারকেলের একটা টেস্ট, ফ্লেভার সব কিছু মিলেমিশে না একদমই অন্যরকম হয় রান্নাটা। পুরোপুরি নিরামিষ, পেঁয়াজ রসুন ইউজ হয়নি, কিন্তু তারপরেও রান্নাটা প্রচণ্ডই মুখরোচক একটা রান্না। ভাত দিয়ে মেখে খেতে খুবই ভালো লাগে। আমার মনে হয় এটা রুটি পরোটা দিয়েও খারাপ লাগে না, তবে ভাত দিয়ে স্পেশালি এই রান্নাটা খেতে হবে। একদম গরম ভাত, ধোঁয়া ওঠা ভাত, তার সঙ্গে এই বেগুনের সর্ষে পোস্ত নারকেল দিয়ে তেল ঝালি বলো বা বেগুন বাহারি বলো না কেন, নিরামিষ রান্না ভীষণ ভালো যায়, ভীষণ ভালো যায়। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। আর আমার রান্নাটা কিন্তু একদমই মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। রান্নাটায় যেহেতু আমি সর্ষে পোস্ত ইউজ করেছি, সেই জন্য ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে দিলাম, তাহলে মনে হয় যেন আরও বেশি সর্ষে পোস্তর ফ্লেভারটা স্ট্রং হয়, ভালো লাগে খেতে। তো দেখে বুঝতেই পারছো এটা কতটা টেস্টি হয়েছে রান্নাটা। দেখো একদম মাখা মাখা সুন্দর একটা মশলাদার খাবার, যেটা গরম ভাতে অপূর্ব লাগে, সত্যিই ভালো লাগে এটা। আমার তো খুবই পছন্দের একটা রান্না বেগুনের এই রান্না। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবে, এই রান্নাটা ট্রাই করবে অবশ্যই। তো চলো দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে।
আর এইদিকে দেখো আমার কচুর শাক একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এটাও সম্পূর্ণ নিরামিষ করেছি ছোলার ডালের বড়া দিয়ে। আমি তো এটা মাঝে মাঝে করেই থাকি, কারণ এটার মধ্যেও আমি রসুন ইউজ করিনি বা পেঁয়াজ টিয়াজ তো ইউজ করি না আমি কচুর শাকে। আর এটার মধ্যেও আজকে নারকেল দিয়েছি, যেহেতু নারকেল কোরানো হয়েছিলই, তো সেই জন্য আজকে দুটো রান্নায় নারকেল দিয়ে হয়েছে, বেশ সুস্বাদু করে হয়েছে। আর অল্প কটা বড়া আমি প্রদীপের জন্য তুলে রেখেছি, কারণ ও এই বড়াগুলো শুকনো খেতে প্রচণ্ড ভালোবাসে। এই বড়ার তরকারি করলে আমাকে আগেই বলে দেবে, আমার জন্য কিন্তু কয়েকটা বড়া তুলে রাখবে, আমি শুকনো বড়া খাবো। ও ভীষণ ভালোবাসে শুকনো ডালের বড়া খেতে। এই দেখো কচুর শাকও একদম রেডি। আর এইখানে যেটা করছি সেটা হচ্ছে ঝিঙে দিয়ে ডাল। সকালবেলা স্কুলে ছেলেকে দিয়ে এসে এক নিঃশ্বাসে রান্নাবান্না কমপ্লিট করতে হয়। রান্না থাকে, তার মধ্যে খাওয়া থাকে, আরও টুকটাক কাজ থাকে, তার মধ্যে এডিটিং থাকে। অ্যাকচুয়ালি আজকে স্কুল থেকে এসে একটু এডিট করেছি, ভিডিও পোস্ট করেছি, তারপর রান্না বসিয়েছি প্রায় 9:30টার দিকে। এখন 11:30 মতন বাজে, তো আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এই দেখো ডালটা একদম ফুটে বেশ সুন্দর একটা ঘন ডাল হয়ে গেছে। এই তো এটাকে ঢেলে দেবো, বাস কমপ্লিট আমার রান্না। ঝিঙে দিয়ে মুসুরির ডাল রাঁধুনি ফোড়ন দিয়ে করেছি, পেঁয়াজ টিয়াজ কিচ্ছু দিইনি আজকে, সবই নিরামিষ, মানে পেঁয়াজ রসুন ছাড়া করা হয়েছে সব কিছুই আজকে। বাইরে প্রচণ্ড মেঘলা ওয়েদার, তার মধ্যেও এত গরম গরম লাগছে না, মানে অস্থির লাগছে গরমে। তো আমি ডালটা ফুটতে ফুটতে চুড়িদারটা আবার পরে নিলাম একটুখানি। তো প্রদীপ এখনও মানে কম্পিউটারেই রয়েছে, ও উঠে আসলে বেরিয়ে যাবো। সব কিছু গাড়ি টাড়ি একদম ঘুরিয়ে রেডি করে রেখেছে, মানে ওর কাজ কোনো রকমে শেষ করে নেমে আসবে, দিয়ে আমি বেরোবো। তারপরে পাপানকে নিয়ে এসে সারাদিনের কাজ করবো, বিকেলে আবার পড়া আছে। তো চলো, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার রেসিপি শেয়ার করতে অনেক বেশি ভালো লাগে, কিন্তু এই রেসিপি শেয়ার করতে গেলে না রান্নাবান্নার একটু দেরি হয়, মানে প্রত্যেকটা জিনিসই যেন ক্যামেরায় ক্যাপচার করা যায়, এইটা ভেবেই তো সবকিছু করতে হয়। আর এমনি ব্লগ বানালে কি হয়, যেটা যেটা ক্যাপচার হলো, আর মানে মাথায় রাখতে হচ্ছে এটা মিস হচ্ছে না তো, এটা মিস হচ্ছে না তো, এই করে না একটু দেরি হয় রান্নার ভিডিও করতে গেলে। কিন্তু আমার কোথাও গিয়ে রান্নার ভিডিও বানাতেই অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি কমফোর্টেবল রান্নার ভিডিও বানাতে। তো ঠিক আছে, চলো এবারে স্কুলের দিকে যাই। আর আমি দেখছি এখন নিউজ, মানে কি বলবো, নিউজ নিয়ে সত্যি কিছু বলার নেই। আমরা সাধারণ মানুষ, আমাদের সত্যি কিছু বলার থাকে না, আমাদের শুধু দেখতে হয়। ঠিক আছে চলো। হ্যাঁ কি, হ্যাঁ আমি রেডি, চলো চলো। বলছে 11:35, চলো, মানে এবার দৌড়াচ্ছি। ঠিক আছে চলো বেরোই, ডালটা আগে ঢালি, আমি তো ডালই ঢালিনি। ঠিক আছে চলো, টাটা। 3টা। 5 মিনিট না, কেন কার্ড নিলাম, সাদা নিলাম, কেন দেখো স্কুল থেকে এসে স্নান করে রেডি হলাম। আর মানে যেরকম ভেবেছিলাম ওরকম হলো না, ব্যাপারটা একটু অন্যরকম হলো। বলো আচ্ছা ঠিক আছে দেবো, ঠিক আছে। দিয়ে যেটা ব্যাপার সেটা হচ্ছে আজকে মানে একটা দিদির বাড়িতে জন্মাষ্টমী উপলক্ষে খাওয়া দাওয়া আছে। তো আমরা আগে থেকে ভেবেছিলাম যে রাতের দিকে যাবো, কারণ দুপুরবেলাটা প্রদীপের সময় হবে না, খাওয়া দাওয়া করে প্রদীপের আবার 3টের মধ্যে এক জায়গায় যেতে হবে, আবার বিকালে ওখানে পড়া আছে, মানে পরের রকম থেকে আমরা সোজা ওখানে যাবো, এটা একটা প্ল্যান ছিল। তো দিদি ফোন করছে যে আমি কিছু জানি না, দুপুরবেলায় মেন খাওয়া দাওয়ার অনুষ্ঠান, দুপুরে আসতেই হবে, আমি কিচ্ছু জানি না, মানে আবদার করছে। আমি প্রদীপ বললো ঠিক আছে তাহলে চলো। তো প্রদীপ আবার আমাদের নামিয়ে দিয়ে একটু বেরিয়েছিল, ও জাস্ট ঢুকলো, আমি ওকে মানে ওকে আমি ফোন করলাম যে ও জাস্ট ঢুকলো, যে ঠিক আছে তাহলে চলো তাড়াতাড়ি করে রেডি হবে। আমি তাড়াতাড়ি করে এটা করে নিলাম, হাতে সামনে শাড়ি পরতে গেলে দেরি হবে, দিদি বাড়ি তো অসুবিধা নেই, এখানেই মানে আমাদের পুরোনো বাড়ি যেখানে ওখানে। তো এটা পরে রেডি হলাম, বাবানকে রেডি করালাম, স্নান করি, এখন যাচ্ছি মানে জন্মাষ্টমী উপলক্ষে যে আজকে খাওয়া দাওয়া, সেখানে আর কি খাওয়া দাওয়া করতে। আর বাড়িতে যা কিছু রান্না হয়েছে সব কিছু ওরকমই ঢাকা দেওয়া থাক, রাতে হয়ে যাবে, মানে দুপুরে বাড়িতে খেয়ে রাতে ওখানে খাবো, এরকম একটা প্ল্যান ছিল, সেটা উল্টো হলো আর কি। দুপুরে এখন নেমন্তন্ন খেয়ে রাত্রেবেলা বাড়িতে খাওয়া দাওয়া হবে। ঠিক আছে তো চলো, চলে এসো চলে এসো, কিসের চলে এসো, সব লাইট ফ্যান সব চালিয়ে দিয়েছে, এই দেখো সব লাইট ফ্যান জ্বালিয়ে দিয়ে তারপরে যাচ্ছে। চলো সব লাইটগুলো অফ করে দিয়ে আসা। আমি জুতোটা পরাই, তুই কোন জুতোটা পরবে? ওই তো নতুন জুতোটা পরবে। ঠিক আছে চলো পরো, চলে এসো। ওই তো গাড়িতে উঠে পড়ো, গাড়িতে উঠে পড়ো, পটাপট।
দেখো বাড়ির রান্নাটা তো রাতে খেয়েছি, প্রচণ্ড ভালো হয়েছিল, মজা করেই খেয়েছি। আর এই দুপুরবেলার ভোগটাও ভীষণ ভালো ছিল, আলুর দমটা তো ফাটাফাটি ছিল, খিচুড়িও খুব ভালো ছিল। তো যাই হোক, চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি, কারণ এরপরের বাকি দিনটা বাড়াতে গেলে অনেক বড় ব্লগ হয়ে যাবে। তাতেই দেখো 15 মিনিটের ব্লগ হয়ে গেছে। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর হ্যাঁ, জন্মাষ্টমীর পরে এই গোপুর জন্মদিন উপলক্ষেই কিন্তু খাওয়া দাওয়াটা হচ্ছিল, মানে এই ভোগের খাবারগুলো আমরা খেয়েছি। তো এই জন্য গোপুকে একটু দর্শন আমি নিজেও করলাম, তোমাদেরকেও দর্শন করালাম। তো চলো টাটা।